আহ আজকে একটুখানি সমস্যা হলো। তো সেকেন্ড ক্লাস থেকে দেখছি সেই সমস্যাটা যাতে না হয়। বেশ। আম, তো আমরা প্রথমে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটাতে ছিলাম, সেইখান থেকে আলোচনা করছিলাম এবং আলোচনা করতে গিয়ে যেটা বলতে চাইছিলাম যে মূলত ডেভেলপমেন্ট যেটা সেটা কিন্তু এক নেট যেটাতে ফোকাস করে যে ধরনের জায়গাগুলোতে, সেখানে দেখা যাচ্ছে যে নেটের কোশ্চেনে কিন্তু এই সেফালোকর্ডাল ডেভেলপমেন্ট আর প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট থেকে কয়েকটা কোশ্চেন আসে। এখন এই দু ধরনের ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটা সমস্যা এখানে হবে, ঠিক আছে, আমি এদেরকে অ্যাড করতে থাকছি। তো এই যে দু ধরনের ডেভেলপমেন্টের কথা বলছে, সেখানে মূলত যেটা বলার চেষ্টা চলছে যে একটা ডেভেলপমেন্ট হয় টর্সোটা, অর্থাৎ মানুষের বডিটা একদম সেন্টার থেকে, কোর থেকে দুদিকে বড় হতে থাকে। আর আরেকটা হতে থাকে কি, সেফালোকর্ডাল ডেভেলপমেন্ট যেটা, সেটা কিন্তু দেখা যায় যে মানুষের হেড টু বটম, মস্তিষ্ক থেকে নিচের অংশ যেটা, সেই দিকে কিন্তু ডেভেলপমেন্টটা চলতে থাকে। সুতরাং এই দুটো ডেভেলপমেন্টাল প্রসেস কিন্তু আমাদের মূলত সিলেবাসের যে কোশ্চেনগুলোর প্যাটার্ন আছে সেই অনুযায়ী কিন্তু আসছে। তো আমরা 2022তম যে সেটটা রয়েছে সেখানে একটা কোশ্চেন তুলে ধরার চেষ্টা করছি, জাস্ট এই গ্রোথ অন ডেভেলপমেন্ট থেকে কেমন ধরনের প্রশ্ন আসে। প্রত্যেকটা কোশ্চেনই দেখবে ভেরি ইজি, ইউ নিড টু স্কোর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কোশ্চেন। এই যে কোশ্চেনটা করছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট প্রিন্সিপাল অ্যাবাউট ডেভেলপমেন্ট, হুইচ উড বি দ্য আনসার? কেউ যদি একটু বলো। ডেভেলপমেন্ট ফলোজ অ্যান অর্ডারলি সিকোয়েন্স, ঠিক করে বলো। ও কি ঠিক বলছে? বাকিরা যারা রয়েছে একটু রেসপন্স করবে। বাকি দু একজন কেউ। Development proceeds from specific to general, right? Okay. Next, move on to the next question then. Growth and development of an individual is the product of what? C, heredity and environment. আচ্ছা, বাকিরা সবাই কিন্তু একটু ইনভলভ হওয়ার চেষ্টা করবে, যে কজনই রয়েছে। ফাইন। সো এই যে ডেভেলপমেন্টের কথা বলছে, এই ডেভেলপমেন্টের থিওরিটা কিন্তু দীর্ঘদিনের, মানে একটা ট্রানজিশন রয়েছে। নেটের সিলেবাসটা ফলো করলে দেখবে ইট গোজ অন ফ্রম বিহেভিয়ারিজম টু পোস্ট মডার্নিজম, মানে এই স্ট্রাকচারালিজমের পরে যে মানে যে জায়গাগুলো থিওরিগুলো ইভলভ করছে, তারও কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে। তো বেসিক্যালি এই পিয়াজে, ভাইগটস্কি, ব্রুনার, এই যে কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলছে তারা, তার আগে কিন্তু প্যাভলভ, ওয়াটসনের, স্কিনারের মতো বিহেভিয়ারিস্টিক ডেভেলপমেন্ট অফ থিওরি কিন্তু অলরেডি চলে এসছে। তাহলে প্রথমে আচরণমূলক পরিবর্তন, তারপর সেখান থেকে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের যে জায়গা সেখানটা, তারপরে কোহেলবার্গ আসছে তার নৈতিক মানে বিকাশের যে কনসেপ্ট সেটাকে নিয়ে, এবং তারপরে আমরা দেখবো এরিকসন বা ফ্রয়েডের যে সাইকো অ্যানালিসিস বা সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টের যে কনসেপ্ট, সেই সাইকোসেক্সুয়াল যে কনসেপ্ট, সেটা কিন্তু ওখান থেকে আমরা ডেভেলপ করছি। তার মানে এই এন্টায়ার সিস্টেমটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচার ফলো করে এগোচ্ছে অলওয়েজ। কারণ এই থিওরিগুলো যখনই ইভলভ করে তখন তার কিন্তু একটা প্যাটার্ন থাকে। এখন এই প্যাটার্নটা ফলো করার পরে আমরা দেখব যে, ধরো এখন তো এতগুলো যে আলোচনা করলাম, আমরা ব্রুনারে আলোচনা করেছি, আমরা ভাইগটস্কির কথা বলছি, ভাইগটস্কি পড়তে গিয়ে আমরা দেখেছি ওখানে তিনটে ডেভেলপমেন্টের স্টেজের কথা বলা হয়। সেখানে বলা হয় জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের কথা, জ্যাড এর কথা বলা হয়, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডির কথা বলা হয়, জেডপিডির কথা, এবং জেড বিডি বা জোন বিয়ন্ড ডেভেলপমেন্ট বাট জেডডিডি, জোন অফ ডিস্টাল ডেভেলপমেন্ট, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু থিওরির মধ্যে আমরা পড়েছি। তো এখন যেহেতু সবটা বলা সম্ভব নয়, সেহেতু এখানে জাস্ট আমরা কমন একটা জিনিস তুলে নেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজেস অফ পেঁয়াজ। এখন ধরো এই যে পেঁয়াজের যে ক্লাসিফিকেশন বা স্ট্রাকচারটা হয়েছে, সেটা মোরাললেস সবাই আমরা কিন্তু জানি। দুই, দুই থেকে শূন্য থেকে দুই, দুই থেকে সাত, সাত থেকে 11 অ্যান্ড 11 অনওয়ার্ডস। এবং সেগুলোর ক্ষেত্রে কয়েকটা অ্যাক্টিভিটিস কিন্তু আমাদেরকে অবজারভেশনের থ্রু আমরা দেখতে পাই, সেই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু চলতে থাকে। এখন এই যে সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল যে স্টেজটা যাচ্ছে, ধরো আমি যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা এই যে দেখছো ফর্মাল অপারেশনাল স্টেজ, এখানে দেখছো যে হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং এর কথা বলছে, এটা কি?
যদি প্রশ্ন করা হয় কি বলবে? হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং। এটা তো একটা মানে দেখা যাচ্ছে যে পিঁয়াজের যে কনসেপ্ট সেখানে এই বক্তব্যটা রেখেছে। তা এটাকে আমরা কি বলতে পারি? কেউ কেউ একটুখানি চেষ্টা করবে? কিছুই না। দ্য এবিলিটি টু ইউজ ডিডাকটিভ থিঙ্কিং। বোঝা গেল কি বলতে চাইছি? ডিডাকটিভ থিঙ্কিং কে আমরা যখন ব্যবহার করতে শিখছি সেটা কিন্তু একদম আফটার বা অনওয়ার্ডস 11 ইয়ার্স। সো দিস ইজ হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং। এখন এখান থেকে আমাদের দু একটা কোশ্চেন, যেমন ধরে নাও এখানে একটা ম্যাচ করতে দিয়েছিল, এটা নেট 2020-র একটা কোশ্চেন। তো এই যে ম্যাচিংটা এটা কি হবে যদি একটু সবাই মিলে একটু আলোচনা করে বল। লিস্ট ওয়ান, লিস্ট টু। লিস্ট ওয়ান বলছে সেন্সরি মোটর থেকে ফর্মাল অপারেশনালের যে স্টেজ সে কটা, এবং ডান দিকে কয়েকটা অ্যাক্টিভিটিস এর কথা বলে দেওয়া হয়েছে, মানে স্টেজগুলো কোন কোন পিরিয়ডে। তো সেটাকে সাজিয়ে দিলে কোন অপশনটা আসবে? সেন্সরি মোটর স্টেজ, ফার্স্ট স্টেজ, দ্যাট ইজ ইনফ্যান্সি, রাইট? তাই কি? কেউ একজন? না, সেন্স 4 নম্বরে হলে তো এটা 4 বলছে, তাহলে এ সেন্সরি মোটর স্টেজটা কি তোমার ইয়েতে পড়ছে, অ্যাডোলেসেন্সের মধ্যে পড়ছে, অ্যাডাল্টহুডের মধ্যে পড়ছে? দেখো, সেন্সরি মোটর মানে 0 থেকে 2, এই সময় বাচ্চারা হামাগুড়ি দেয়, একদম শৈশব, টডলারহুড অ্যান্ড আর্লি চাইল্ডহুড। ক্লিয়ার? এই ঠিক করে এ দুই একটা হবে, এ 2 সেন্সরি মোটর স্টেজ 2। প্রি অপারেশনাল স্টেজ যেটা সেটা কিন্তু ইনফ্যান্সি, শৈশব অবস্থা। আর কংক্রিট অপারেশনাল যেটা সেটা হচ্ছে তোমার ওই 2 থেকে 7, এলিমেন্টারি অ্যান্ড আর্লি অ্যাডোলেসেন্স। আর ফর্মাল অপারেশনাল মানে কি? অ্যাডোলেসেন্স টু অ্যাডাল্টহুড, অর্থাৎ তুমি সেখানে বড় হয়ে যাচ্ছ, অর্থাৎ অপশন 2। ক্লিয়ার? এখানে অপশনগুলো একটু এদিক ওদিক করা হয়েছে। এখানে A1 বলছে আর্লি অ্যাডোলেসেন্স। এ দেখো, সেন্সরি মোটর স্টেজ যদি আমি দেখি, সেই সেন্সরি মোটর স্টেজটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে টডলারহুড অ্যান্ড আর্লি চাইল্ডহুড। প্রি অপারেশনাল স্টেজ যেটা রয়েছে, সেই প্রি অপারেশনাল স্টেজ মানে হচ্ছে কিন্তু সেটা ইনফ্যান্সি, অর্থাৎ কিনা একদম শৈশব অবস্থা যেটা সেটা। বিয়েরটা হবে 3। সি কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা, সেই কংক্রিট অপারেশনাল স্টেজটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি এখানে অপশনের এদিক ওদিক আছে। কংক্রিট মানে হচ্ছে আর্লি অ্যাডোলেসেন্স, অর্থাৎ কিনা 2 থেকে 7। আর ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা সেটা কিন্তু অবশ্যই অ্যাডাল্টহুড, অর্থাৎ কিনা অ্যাডোলেসেন্টের পরে একদম শেষ স্টেজ যেটা সেটা। ক্লিয়ার? নেক্সট মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। সরি, দিস ওয়ান। Here is another question. বলছে collective monologue leads to egocentric speech. Collective monologue leads to egocentric speech. এই কথাটা কে বলেছিল? কালেকটিভ মনোলগ অর্থাৎ কিনা সম্মিলিত কথোপকথনের যে জায়গা সেটা ইগোসেন্ট্রিক স্পিচ বা ব্যক্তির নিজস্ব কথোপকথনের জায়গাকে তৈরি করতে সাহায্য করে। আমরা এখন কি পড়ছি? না না না, সিগমন্ড ফ্রয়েড নয় এটা। হ্যাঁ, জা পিয়াজে, ভেরি গুড, জা পিয়াজে। ঠিক, আমরা পিয়াজে নিয়ে আলোচনা করছি বলে এই প্রশ্নটা আমরা 2022-এর নেটে এসেছিল বলে আমরা কিন্তু এটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এটা আসছে। ওকে, মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। উই উইল মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, এন্ড দ্যাট ইজ দ্য থিওরি অফ পার্সোনালিটি। এখন এই পার্সোনালিটি শব্দটা পার্সোনা নামক একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, যেটার অর্থ হচ্ছে গিয়ে মুখোশ। পার্সোনালিটি মানে হচ্ছে কনসিস্টেন্সির কথা বলে। পার্সোনালিটি জিনিসটা হচ্ছে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, দুটোই। এটা মানুষের বিহেভিয়ার এবং অ্যাকশন কিরকম সেটাকে বোঝানোর চেষ্টা করে। এবং এই পার্সোনালিটি এমন একটা জিনিসকে ডিসপ্লে করে যেটা কিন্তু মানুষের থটস, ফিলিংস, রিলেশনশিপ, সোশ্যাল ইন্টারাকশনস কেমন হবে সেটাকে হাইলাইট করার চেষ্টা করে। এখন এই যে পার্সোনালিটি নিয়ে এত কথা বলছি, তো এই পার্সোনালিটির রেসপেক্টে ধরো একটা তোমাকে এরকম প্রশ্ন এলো, 2021-এর সেটে এই কোশ্চেনটা এসেছিল, সরি নেটে এই কোশ্চেনটা এসেছিল। বলছে
ইন টার্মস অফ পার্সোনালিটি ডাইনামিক্স which of the following statements best explain the nature and character of one's personality? বলছে এই যে নিচে কতগুলো বক্তব্য দিয়েছে, এটা দিয়ে কোনো একটা ব্যক্তির ব্যক্তিত্বের কোয়ালিটি কোনগুলো সেটাকে সব থেকে বেশি ভালো করে বোঝায়। তো সেটা বলতে গিয়ে বলছে কি, প্রথমে বলছে হিউম্যান বিহেভিয়ার ডাজ নট অকার র্যান্ডামলি, মানুষের যে ব্যবহার সেটা হঠাৎ করে তৈরি হয় না। সেকেন্ড ওয়ান ইজ হিউম্যান পার্সোনালিটি রিপ্রেজেন্টস অ্যান ইন্টিগ্রেশন অফ ট্রেটস, হিউম্যান যে ব্যক্তিত্ব সেটা কিন্তু কাকে রিপ্রেজেন্ট করে, কিছু কিছু স্পেশাল ট্রেটসকে, বৈশিষ্ট্যকে আপহোল্ড করে। আবার বলছে পার্সোনালিটি ইজ দ্যাট হুইচ পারমিটস আ প্রেডিকশন অফ হোয়াট এ পার্সন উইল ডু, পার্সোনালিটি একটা লোক কি করতে পারে তাকে বোঝানোর চেষ্টা, মানে বোঝায়। নেক্সট, এ ম্যানস বিহেভিয়ার ইজ কন্ডিশনড বাই হিজ ইন্ডিভিজুয়াল রেশিয়াল হিস্ট্রি অ্যান্ড অ্যাসপিরেশন, একটা ব্যক্তির আচরণ তার ব্যক্তিত্ব, তার জাতিগত ওই মানে ইতিহাস, তার ব্যক্তিগত ইচ্ছা, এগুলোকে প্রতিফলিত করে। অ্যান্ড লাস্টলি, পার্সোনালিটি ফরমেশনের ক্ষেত্রে ক্রিয়েটিভ সেলফ অফ এ পার্সন গিভস মিনিং টু লাইফ, তার মানে একটা ব্যক্তির ক্রিয়েটিভ সেলফ যেটা, সেটা কিন্তু লাইফে একটা মিনিং নিয়ে আসার চেষ্টা করে। তাহলে এখানে যে বক্তব্য পাঁচটা রাখলাম, সেই পাঁচটা বক্তব্য কিন্তু প্রত্যেকটাই পার্সোনালিটিকে আফোল্ড করে, করে না তা কিন্তু নয়। এখন এইগুলোর মধ্যে কোনগুলো বেস্ট এক্সপ্লেন করে, এগুলো কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, যেটা প্রত্যেককে মোর অর লেস একটু পড়ে স্টাডি করে আনসারটা করতে হবে। তাহলে এখানে যারা রয়েছে তাদের মধ্যে আমি তো বাংলাগুলো প্রত্যেকটা বললাম, কোন তিনটে, দেখো অপশনে তিনটে বলেছে, তাহলে কোন তিনটে সব থেকে বেস্ট এক্সপ্লেন করছে পার্সোনালিটি? ভেরি গুড, অপশন 2 ইজ কারেক্ট, ফাইন, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখন এই পার্সোনালিটি নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন কিন্তু পার্সোনালিটির অনেকগুলো থিওরিজ রয়েছে, তার মধ্যে এখানে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি, এগুলো এভাবে এতটাও ইজিলি এই জায়গাটা এরকম ভাবে নেই, তবেও আমি বলবো যে একটু মনে রাখার জন্য টাইপ থিওরি, ট্রেট থিওরি, সাইকোঅ্যানালিটিক থিওরি, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, 5 ফ্যাক্টর থিওরি যেখানে কস্টা ম্যাকক্রাক রয়েছে, বা ডল্টস মিলার্স থিওরি রয়েছে, তারপরে কার্ল রজার্সের থিওরি রয়েছে, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ পার্সোনালিটি। তো এই থিওরিগুলো কিন্তু তোমাদেরকে কম বেশি করে একটু একটু করে পড়তে হবে। এখন প্রত্যেকটা থিওরি এইটুকুনি সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব না, সেই কারণে আমি যদি ধরো ছোট্ট করে একটা তোমাদেরকে, যেহেতু গুগল মিটে কথোপকথনের জায়গা হচ্ছে, সেহেতু যদি এটুকুনি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইপ থিওরি অ্যান্ড ট্রেট থিওরি, এই টাইপ আর ট্রেটের মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবে? এনিওয়ান? তোমরা তো পড়েছো, এই থিওরিগুলো পড়েছো তো, ফ্রয়েড পড়েছো, এরিকসন পড়েছো। দেখো, আমরা প্রত্যেকে ইয়ের নাম পড়েছি না, অলপোর্টের নাম পড়েছি তো, ক্যাটেলের নাম পড়েছি তো, পড়েছি, হ্যাঁ, অলপোর্ট। আবার আমরা দেখো, তুমি ধরে নাও শেলডনের নাম পড়েছো, শেলডন শেলডন শেলডনের নাম পড়োনি? ক্রেশমার, শেলডন, প্রেঞ্জার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছি। এখন এই ধরো শেলডনকে যদি নিয়ে নেওয়া হয়, শেলডন পার্সোনালিটিকে ডিফাইন করতে গিয়ে 3 ধরনের পার্সোনালিটি কথা বলছে। কি কি বলছে? এন্ডোমরফিক, মেসোমরফিক আর একটোমরফিক। হ্যাঁ, তাহলে এই যে তিনটেকে তিনি ডিফাইন করলো, সেটা কিসের ভিত্তিতে? ওই মানুষের চেহারাটা কেমন হবে, যদি ফ্যাটি চেহারা হয় তাকে এন্ডোমরফিক, যদি মাসল ম্যান হয় তাহলে সে মেসোমরফিক, আর যদি একটু রোগা বা থিন পার্সোনাল মানে ব্যক্তিত্বের স্ট্রাকচারটা যদি থিন হয় পার্সনটার, তাহলে আমরা তাকে একটোমরফিক বলবো। এবং তিনি বললেন যে এই একটোমরফিক থিন বডি, তাদের টেম্পারামেন্ট কেমন হয়? তারা একটু খিটখিটে হয়, রাগী হয়, সেরিব্রোটনিক টাইপের হয়। আবার যারা মেসোমরফিক, যাদের বডিটা মাসল থাকে, তাদের কিন্তু সবসময় চনমনে মন থাকে, তারা সোম্যাটোটনিক একটা ইয়ে থাকে, তাদের মধ্যে টেম্পারামেন্ট থাকে। আবার যারা ফ্যাটি, তারা একটু অলস প্রকৃতির হয়, তাদের টেম্পারামেন্টটা কিন্তু ভিসেরোটনিক হয়। এখন এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের দিয়ে দিতে পারে, কিন্তু সেলডন যে কাজটা করলো, মানুষের ব্যক্তির স্ট্রাকচারের ভিত্তিতে তাকে কতকগুলো পার্সোনালিটির ক্যাটেগরিতে ভরে দিল, এটাকে আমরা বলবো টাইপ থিওরি। কিন্তু ধরে নাও, এই আমাদের যে কোনো একজনকে ধরে নাও, তুমি ধরে নাও ক্যাটেল, বা তুমি মানে যে কোনো একজনকে ধরে নিতে পারো। আমি ধরো আমার থিওরির এখান থেকে আমি একটা তোমাকে এখানে দেখিয়ে দিই, এখানে ফ্রয়েড পড়েছি, আচ্ছা ফ্রয়েডটা আছে এখানে, আমি অন্য কিছু নিইনি। তাহলে ধরে নাও তুমি ক্যাটেলের কথা বলছি,
এখন ক্যাটেল বা অলপোর্ট যারা আছে এই অলপোর্টকে কিন্তু বলা হয় ব্যক্তিত্বের সংলক্ষণ নির্ধারণের আবিষ্কার। এ প্রায় 18,000 মানুষের কিরকম ব্যক্তির কিরকম কিরকম বৈশিষ্ট্য হয় খুঁজে বার করে ফেলেছিল, যদিও পরে সেগুলোকে কমিয়ে কার্ডিনাল, সেন্ট্রাল, সেকেন্ডারিতে নামিয়ে এনেছিল। মূলত কেন্দ্রীয় সংলক্ষণ 5-10টা মতো বা কয়েকটা গৌণ সংলক্ষণ বার করেছিল, মূল সংলক্ষণ কয়েকটা ছিল। তো এখানে যেটা দেখা হতো, ব্যক্তির বৈশিষ্ট্য কিরকম, সে কিরকম ধরনের কাজ করছে, কোথায় সে র্যাথ মানে তার রাগ কোথায় প্রকাশ পাচ্ছে, সে কোন জায়গাটায় খুব বেশি শান্ত প্রকৃতির বা কম্পোজড, কুল, কামনেস দেখানোর চেষ্টা করছে। এখন যখন ব্যক্তিত্বকে বোঝানোর জন্য আমরা তার বৈশিষ্ট্য, ট্রেটকে নিয়ে আসছি এবং সেটাকে ক্যাটেগরাইজ করছি, তখন সেটা কিন্তু ট্রেট থিওরির মধ্যে পড়ছে। বোঝা গেল কি বললাম? তাহলে ট্রেট আর টাইপ। এবারে আমরা নেক্সট যেটা রয়েছে সেটার উপরে ফোকাস করে এখানে আলোচনা করব, সেটা হচ্ছে সাইকো অ্যানালিটিক থিওরি, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ফ্রয়েড। ফ্রয়েডের এই সাইকো অ্যানালিটিক থিওরিটা মোরাললেস আমরা সবাই জানি যে ইড, ইগো আর সুপার ইগোর উপরে বেস করে তৈরি করা, যেখানে 3টে স্টেজেস রয়েছে। তিনি বলছেন আনকনসিয়াস মাইন্ডকে বলছেন আনকনসিয়াস, কনসিয়াস আর সাবকনসিয়াস বা প্রিকনসিয়াস একটা স্টেজ। তো এটার ভিত্তিতে আমি থিওরিতে ঢুকছি না যেহেতু সময় খুব কম। তো এই থিওরির ভিত্তিতে তিনি ফ্রয়েড 5টা স্টেজে একটা শিশুর ডেভেলপমেন্টকে বোঝানোর চেষ্টা করছে। তার স্ট্রাকচারটা এখানে আমাদের পিপিটির মধ্যে দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ আশা করি, এবং এটা কম বেশি সবাই জানো। ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্ট অ্যান্ড জেনিটাল, এই যে 5টা স্টেজের মধ্যে দিয়ে একজন ব্যক্তির একটা শিশুর ডেভেলপমেন্ট ঘটে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি এই যে চ্যাপ্টার ফ্রয়েডের পড়ছি, আমি তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পড়লেও এটা তো পার্সোনালিটির পার্ট হিসাবে পড়ছি। এখন পার্সোনালিটির পার্ট হিসাবে পড়ছি এই কারণেই, এই যে স্টেজের ক্লাসিফিকেশন গুলো হয়েছে বা এই যে স্টেজগুলোকে ডিভাইড করা হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই কিসের ভিত্তিতে? ব্যক্তির ব্যক্তিত্বের ভিত্তিতে। জাস্ট আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তোমরা পিপিটিতে সেকেন্ড স্টেজটা কি স্টেজ দেখছো? অ্যানাল স্টেজ, রাইট? এখন ধরো এই যে অ্যানাল স্টেজ, এই অ্যানাল স্টেজটা হচ্ছে টয়লেট ট্রেনিং এর স্টেজ। এখন কোনো শিশু যখন বড় হচ্ছে, তখন 1 থেকে 3 বছর বয়স, এখানে যদি তাকে টয়লেট ট্রেনিং দেওয়া না হয়, তার প্রভাব ব্যক্তির ফিউচার যে ক্যারেক্টারিস্টিক্স বা পার্সোনালিটিটা যেটা সে ডেভেলপ করবে তার মধ্যে পড়বে। বোঝা গেল? কিভাবে পড়বে? দেখা যায় যদি কোনো ব্যক্তিকে অ্যানাল স্টেজে সঠিকভাবে টয়লেট ট্রেনিং না দিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে সে বড় হয়ে অত্যন্ত অ্যাগ্রেসিভ বা খিটখিটে মেজাজি টাইপের হয়ে থাকে। সে মাইজার হয়ে থাকে, মাইজার মানে কৃপণ, কৃপণ ধরনের ব্যক্তিত্ব হয়ে থাকে। তার মানে এই যে ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, এই প্রত্যেকটা স্টেজের কিন্তু একটা করে ডেফিনিট ক্যারেক্টার বেসড ইম্প্যাক্ট রয়েছে, সেটা শিশুর পরবর্তী জীবনে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রভাব ফেলে, যে কারণেই কিন্তু এটাকে এই ক্যাটেগরিতে ফেলা হয়েছে। সো এখান থেকে একটা ইজি কোশ্চেন যদি আমরা ফেলা হয়, সেখানে এই কোশ্চেনটার আনসার সবাই আশা করি পারবে। 2021-এর সেট কি, এটা কি উত্তর হবে? হ্যাঁ হ্যাঁ, সাইকো অ্যানালিসিস, সাইকো অ্যানালিসিস, তাই তো? ওকে, ফাইন। এখন এখানে আমাদের সিলেবাসের মধ্যে আর একটা থিওরি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা খেয়াল করে দেখো, লাস্টের থিওরিটা কি পড়েছিলাম আমরা? কার্ল রজার্স এর থিওরি, কার্ল রজার্স। এখন এই কার্ল রজার্স এর হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ পার্সোনালিটি যেটা, সেখানে কিন্তু তিনি নিজস্বতাকে গুরুত্ব দিচ্ছে, সেলফ থিওরি অফ পার্সোনালিটি। এখন সেলফ থিওরি অফ পার্সোনালিটিকে তিনি যখন ব্যাখ্যা করছেন, তখন তিনি বলছেন, দেখো প্রত্যেকটা শিশু যখন বড় হয়, তার ব্যক্তিগত একটা নিজস্বতা থাকে, যেটা বাঁদিকের যে সার্কেলটা সেলফ ইমেজ লেখা আছে সেটাকে বোঝায়, যেটাকে ট্রু সেলফ বলা হয়। আর আরেকটা সেলফ থাকে, যাকে আমরা ছোট থেকে যাকে ভালোবাসি বা যাকে দেখতে আমার মনে হয় যে এরকমটা হলেও আমি এর মতো হতে চাই, আমি তার মতো হতে চাই। তো সেই লোকটাকে বা সেই ব্যক্তিত্বটাকে বলা হয় আইডিয়াল সেলফ। এখন এই আইডিয়াল সেলফের সাথে সেলফ ইমেজ যখন সম্পৃক্ত হতে পারে,
যে সেকেন্ড ছবিটা দেখছো, যখন এই দুটোর মধ্যে একটা কংগ্রুয়েন্স আসতে পারে, ঠিক সেই জায়গাটাকে কিন্তু বলা হবে কি, সেটা হচ্ছে পার্সোনালিটির প্রপার ডেভেলপমেন্টের একটা জায়গা, যেখানে শিশু তার আদর্শের মতো নিজের ক্যারেক্টারকে তৈরি করার চেষ্টা করে। তো মেন্টালি, ফিজিক্যালি অ্যাডজাস্টেড হওয়ার চেষ্টা করে তার যে আইডিয়াল সেলফ, তার সাথে নিজের সেলফটা। এখন এই থিওরি পড়তে গিয়ে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ফুললি ফাংশনিং পার্সন, কন্ডিশনাল সেলফ রিওয়ার্ড, সেলফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই ধরনের হাজারো টার্মসের তোমরা কিন্তু সম্মুখীন হবে। এর পাশাপাশি একটু আগে আমরা বলছিলাম অলপোর্টের কথা। এই অলপোর্টের দেখো ফার্স্ট লাইনটা এখানে এখানে কি হাইলাইট করা হয়েছে দেখতে পাচ্ছ? খেয়াল করে দেখো, বলা হচ্ছে ট্রেট থিওরি, তাই তো? তার মানে এই যে ট্রেট থিওরির কথা বলছি, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ওকে। ট্রেট থিওরির কথা যে বলছি, সেখানে অলপোর্ট কিন্তু প্রায় আমার মানে বেশ কিছু ভালো বই পড়লে দেখা যায় যে 18,000 মতো পার্সোনালিটি ট্রেটসকে সে খুঁজে বার করেছিল। তো সেখান থেকে সে ছোট করে কার্ডিনাল, সেন্ট্রাল এবং সেকেন্ডারি, এই তিনটে স্টেজে কিন্তু তিনি তার ক্যারেক্টারের যে ট্রেটস, তার ভিত্তিতে সেগুলোকে ক্লাসিফাই করেছিলেন। এবং সেন্ট্রাল ট্রেটস মানে হচ্ছে যে মেজর চরিত্রগুলো, কিছু মেজর ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা কিন্তু মানুষের যে বৌদ্ধিক যে দিকটা রয়েছে সেটাকে প্রভাবিত করে। আবার কার্ডিনাল মানে হচ্ছে এখানে কিছু ট্রেটস আছে যেটা ব্যক্তি সারা জীবন ধরে তার যে ডেভেলপমেন্টের প্রসেস সেখানে কিন্তু প্রভাব ফেলতে ফেলতে নিয়ে যায়। আবার সেকেন্ডারি ট্রেটস যেগুলো রয়েছে সেগুলো প্রয়োজন মতো সে ইউজ করে, সে সবসময় সেগুলোকে ইউজ করে না, যখন তার প্রয়োজন পড়ে তখন সে সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখানোর চেষ্টা করে। তো অলপোর্ট এইভাবে এটাকে ডিফাইন করার চেষ্টা করছে। তো ফ্রম হিয়ার মুভ অন টু দিস কোশ্চেন। দেখো তো আগের স্লাইডটা পড়ে, এটা নেটের 2022-এর প্রশ্ন, এটা কি করা যায় না? কি উত্তর হবে? অপশন ডি। হ্যাঁ, ডি। এই যে আমরা আগের স্লাইডেই তো পড়লাম, দেখো না, কার্ডিনাল, সেন্ট্রাল, সেকেন্ডারি। তাহলে সেখান থেকে যদি আমার প্রশ্ন হয় কার্ডিনাল, সেন্ট্রাল, সেকেন্ডারি, ডি, অপশন ডি। ভেরি গুড। So we will move on to the next one, and that is a very interesting portion. এখানে আমাদের দেওয়া হয়েছে গেস্টাল্টের পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে কিছু কিছু বিষয়কে দেওয়া হয়েছে। আমরা জানি যে কাফকা, ওয়ার্দিমার এবং কোহেলারের যে কনসেপ্ট, সুলতান শিম্পাঞ্জির গল্প পড়েছো তোমরা, তোমরা গেস্টাল্ট ফিলসফিটা ভালো করে জানো। তো এই গেস্টাল্ট ফিলসফি লার্নিং এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এর বা প্রিন্সিপালের উপরে বেস করে চলে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সিমিলারিটি, কন্টিনিউয়েশন, ক্লোজার, প্রক্সিমিটি, ফিগার গ্রাউন্ডিং অ্যান্ড সিমেট্রি অর অর্ডার। কি বলছে? বলছে ধরো তুমি একটা স্ট্রেট লাইন যদি দেখো, তাহলে এই স্ট্রেট লাইনটা কিন্তু স্ট্রেট লাইন নয়, এর মধ্যে কয়েক হাজার, কয়েক লক্ষ ছোট 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 ডটস রয়েছে, যে ডটস গুলো ওই স্ট্রেট লাইনটাকে বানিয়েছে। কিন্তু তুমি যখন স্ট্রেট লাইনটার দিকে তাকাও, তুমি কি সেই ডটস গুলোকে খেয়াল করার চেষ্টা করো? করো না। তুমি কিন্তু হলিস্টিক ভাবে ওই স্ট্রেট লাইনটাকে দেখার চেষ্টা করো। তুমি যখন কোনো একটা লোকের সাথে নতুন তোমার দেখা হয়, তুমি ওই লোকটার চোখটাকে আলাদা করে, নাকটাকে আলাদা করে, কানটাকে আলাদা করে দেখার চেষ্টা করো না। ইউ ভিজুয়ালাইজ হিম অ্যাজ আ হোল পার্সন। একটা মানুষকে সম্পূর্ণটা আমরা দেখার চেষ্টা করি। তার মানে জেস্টাল্টরা বলছে যে ইট ইজ বেটার টু ভিজুয়ালাইজ অর লার্ন এ থিং ফ্রম আ হলিস্টিক ভিউ। সম্পূর্ণতার মাধ্যমে কিন্তু শিখনটাকে রাখতে হবে, পার্টলি শিখন করলে হবে না। তাহলে এই তত্ত্ব পার্সোনালিটিতে কি প্রভাব ফেলছে? পার্সোনালিটিতে এটাই প্রভাব ফেলছে যে গেস্টাল্টের ফিলোসফি অনুযায়ী কোনো শিশুর ব্যক্তির ব্যক্তিত্বের ডেভেলপমেন্টের জন্য, বিকাশের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে আলাদা করে রাখবো না, তাকে সমাজের বাকিদের সাথে রেখে সমান্তরভাবে তার সামাজিক, তার বৌদ্ধিক, তার তোমার এভরি স্ফেয়ার অফ ডেভেলপমেন্টকে সুযোগ করে দেবো যাতে বাড়ে। ক্লিয়ার? এখন এই যে পার্সোনালিটি নিয়ে কথা বলছি, এই পার্সোনালিটির কিন্তু আবার বেশ কয়েকটা টেস্ট আছে। কোনো পার্সনকে কিভাবে
তার ব্যক্তিত্বকে আমরা মাপবো। তো এটা দুটো সাধারণত হয়, একটা হচ্ছে প্রজেক্টিভ টেস্ট আর একটা হয় নন প্রজেক্টিভ বা সেলফ রিপোর্টেড টেস্ট। এখন এই সেলফ রিপোর্টেড টেস্ট গুলো যেগুলো হয় সেখানে দেখা যায় যে কোনো ব্যক্তিকে তুমি ইন্টারভিউ নিলে, কোনো ব্যক্তিকে অনেকদিন ধরে অবজার্ভ করলে, তার ভিত্তিতে বা কেস স্টাডি করলে তার ভিত্তিতে তার একটা আইডিয়া পাওয়া যায় যে না, এই ব্যক্তিটার চরিত্রগুলোকে অবজার্ভ করে এটা পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি এ হচ্ছে কি ভিসেরোটনিক টাইপের হতে পারে। আর একটা হয় প্রজেক্টিভ টাইপের। এই প্রজেক্টিভের মধ্যে আমরা অ্যানালিটিক্যাল মেথড যেটা রয়েছে সেখান থেকে কয়েকটা টেস্টকে বেছে নিয়েছি। যেমন অ্যাসোসিয়েটিভ টেস্ট, অর্থাৎ তোমাকে বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া হবে, যেখান থেকে বলা হবে এই জিনিসগুলোকে এক করে দেখাও। এক অর্থাৎ কিনা বিভিন্ন জিনিসকে আলাদা আলাদা করে দিয়ে একটা গোটা সম্পূর্ণ জিনিস তোমাকে তৈরি করতে হবে। তাহলে এই অ্যানালিটিক্যাল যে মেথড, এখানে দাঁড়িয়ে আরো কতগুলো ফুল ফর্ম আমাদের সামনে আসবে, যেমন ট্যাট, এখানে অনেকগুলো লেখাও নেই, ওয়াট আছে, ট্যাট আছে, ক্যাট আছে, এগুলো ফুল ফর্ম আসতে পারে। যেমন ট্যাট, TAT, এর ফুল ফর্ম কি? থেম্যাটিক অ্যাপারসেপশন টেস্ট। ক্যাট এর ফুল ফর্ম কি? চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট। আবার ওয়াট এর ফুল ফর্ম কি? ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। আবার SCT বলে একটা টেস্ট হয়, যেটাকে বলা হয় সেন্টেন্স কমপ্লিশন টেস্ট। তাহলে আবার রসার্কের একটা টেস্ট হয়, রসার্ক ইঙ্ক ব্লট যে টেস্ট রয়েছে সেটাও হয়। তো এই যে টেস্টগুলো, এগুলো প্রজেক্টিভ টেস্টের মধ্যে থাকে এবং অ্যানালিটিক্যাল টেস্ট, কমপ্লিশন টেস্ট বা অ্যাসোসিয়েটিভ টেস্টের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখা যায়। তো দেখে নিই আমরা একটা একটা জাস্ট, আমরা তো একটা ক্লাসে সবটা পারবো না, একটা কোশ্চেনকে আমরা দেখার চেষ্টা করি যে এখান থেকে কিরকম প্রশ্ন এসছে। বলছে একটা ক্লাস টিচার অ্যাডমিনিস্ট্রেট করলো ট্যাট, থেম্যাটিক অ্যাপারসেপশন টেস্ট, একটা স্টুডেন্টের গ্রুপের ওপর। তাহলে এটা দিয়ে তারা তার কি মাপতে চাইলো? কি এই না, এটা কি কথা হচ্ছে? এ তো, হ্যাঁ পার্সোনালিটি মাপছি, আমি তো পার্সোনালিটি পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মেজারমেন্ট অফ পার্সোনালিটির ক্লাসিফিকেশন পড়ছি, তার মানে ডেফিনেটলি আমার পার্সোনালিটি মেজার করার চেষ্টা করছি। ফাইন, এখান থেকে আমরা মুভ অন করবো। আর একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন। এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো এই মেন্টাল হেলথ এবং মেন্টাল হাইজিনের যে জায়গাটা, সেখানে খেয়াল করে দেখো মেন্টাল, আচ্ছা আমি যে কন্টিনিউয়াসলি কথা বলছি, এখানে নেটের কোনো সমস্যা হচ্ছে বা কথা আটকে যাচ্ছে? হচ্ছে। এখন সমস্যা হচ্ছে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে কিছু একটা প্রবলেম হচ্ছে, এখান থেকে কানেক্ট হচ্ছে না, মানে কিছু একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, দরকার ছিল ওটা, বেশ আমরা দেখবো নেক্সট দিনকে। ফাইন। তো মেন্টাল হেলথ কি সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করব। দেখো প্রত্যেকটা মানুষেরই, বিশেষ করে যারা মেয়ে রয়েছে, তাদের দেখবে মাঝে মাঝে মুড সুইং করে, হয় না? মনে হয় যে ভালো লাগছে না কিছু, মুড সুইং করে যায়। এখন এই যে মুড সুইং করছে, তার মানে তোমার মানসিক স্বাস্থ্যটা কোথাও ব্যাহত হয়েছে, কোন একটা কারণে হতে পারে। হ্যাঁ বলো। আচ্ছা লিজা খাতুন, একটুখানি মিউট করে নাও। লিজা, হ্যাঁ ওকে। তো এই মেন্টাল হেলথ জিনিসটা কি? আমাদের একজন ভারতীয়, আমি ইস্টার্ন দিক থেকেই বলি, কুপুস্বামী যে ডেফিনেশনটা দিচ্ছে সেখান থেকে তিনি বলছেন মেন্টাল হেলথ হচ্ছে একটা সক্ষমতা, কিসের? যেখানে আমরা ব্যালেন্স করতে পারবো আমাদের যে বিভিন্ন ফিলিংস গুলো আসে, বিভিন্ন যে ইচ্ছাগুলো, ডিজায়ার্স গুলো বা অ্যাম্বিশনস গুলো থাকে, সেটার সাথে আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটার মধ্যে ব্যালেন্স করার নামই হচ্ছে মেন্টাল হেলথ। তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকেই কম বেশি নাম শুনে থাকবে, সুশান্ত সিং রাজপুত বলে একজন বলিউড স্টার ছিল। সে কি হলো? সুইসাইড করে মারা গেল। এখন এ মারা গেল কেন? করলো, মারা গেল তার কারণটা হচ্ছে তার যে রিয়ালিটি, মানে সে যেখানে বাস করছে আর সে যেটা পেতে চাইছে বা তার যেটা ইচ্ছা, সেটার মধ্যে কিন্তু ব্যালেন্সিং হলো না, তার মেন্টাল হেলথটা ব্যাহত হলো, সেই কারণে সে একটা ঘটনা ঘটিয়ে বসলো, মারা গেল। তাহলে এই মেন্টাল হেলথ কিন্তু আমরা দেখবো প্রত্যেকবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই খবরের কাগজে ছেলে একটা একটা নিউজ, ওই ছেলেটা বা ওই মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় পাশ করতে পারেনি, সুইসাইড করে মারা গেছে, বা ভয় থেকে কেউ পরীক্ষায় দিতে গেল না, সে একটা ঘটনা ঘটিয়ে বসে থাকছে।
এখন এই যে জিনিসগুলো হচ্ছে তার কারণ ব্যালেন্সিং হচ্ছে না কিসের সাথে, নিজের ডেলি লাইফের সাথে, তার আইডিয়াল যে ফিলিংস, আইডিয়াল যে ডিজায়ার, আইডিয়াল যে অ্যাম্বিশন, সেটাকে চেয়ে মেলাতে পারছে না, তার একটা পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, ঘটনা ঘটিয়ে ফেলছে। এখন এই মেন্টাল হেলথের সাথে একটা কয়েকটা যে সমস্যা, মানসিক সমস্যা, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। যেমন খুব কমন একটা শুনে থাকবে অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের প্রায়ই কিছু ডিসঅর্ডারের মধ্যে মনের মধ্যে কিছু সমস্যা হয়, যেখানে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, যেখানে প্যানিক ডিসঅর্ডার, মানুষ কোনো কিছু বিষয় নিয়ে অলওয়েজ প্যানিক করে, ভয় পায়। এই জায়গাটা নিয়ে বেশ কয়েকবার দেখলাম ফুল ফর্মটা থেকে প্রশ্ন এসছে। ওসিডি ফুল ফর্ম কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। দিস ইজ আ ভেরি মানে ইন্টারেস্টিং ফোবিয়া, যেটা মানুষের ঘন ঘন হয়, বারবার ফিরে ফিরে আসে। এটা একটা ফোবিয়া। ফোবিয়া মানে ভয়। আবার ধরো কোনো একটা পেশেন্ট, কোনো একটা ব্যক্তি কোনো একটা অ্যাক্সিডেন্ট থেকে বা কোনো একটা বাজে ঘটনা থেকে বেরিয়ে এসছে তার সমাজে, কিন্তু তার অতীতের সেই ঘটনাটা তাকে বারবার ধাওয়া করে, সে ভয় পায়, তার মেন্টাল হেলথ ব্যাহত হয়, তখন সেটাকে আমরা বলবো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আবার ধরো স্যাড সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। কিছু কিছু ব্যক্তি আছে বিভিন্ন সিজনের চেঞ্জের সাথে তাদের যে মনন বা তাদের যে মেন্টাল হেলথ, সেটাই কিন্তু চেঞ্জেস দেখা যায়। এখন এই যে মেন্টাল হেলথের হার্মের কথা বলছি বা মেন্টাল হেলথকে ডিসঅর্ডারের কথা বলছি, সেটাকে যদি আমাদের সঠিক পথে চালনা করতে হয়, তাহলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি হাইজিন। আমরা জানি কোনো জায়গা যদি নোংরা থাকে বা অপরিষ্কার থাকে, সেটাকে আমরা যদি পরিষ্কার করার কথা বলি, আমরা বলি কি পার্সোনাল হাইজিনের কথা। তাহলে এইমস অফ মেন্টাল হাইজিন এটা কি? এই যে এতক্ষণ পর্যন্ত ডিসঅর্ডার গুলোর কথা বললাম, এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা বললাম, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের কথা বললাম, বা তোমার সিজনাল ডিসঅর্ডারের কথা বলছি, এই যে ফোবিয়াস গুলো রয়েছে, এগুলো থেকে বাঁচতে গেলে, এগুলো থেকে প্রিভেনশন হতে গেলে, এগুলোকে প্রিজার্ভ করতে গেলে, কিওর করতে গেলে আমাদের দরকার কি? মানসিক স্বাস্থ্যের দরকার। এবং এই মানসিক স্বাস্থ্যটাকে কিরকম ভাবে রাখতে হবে? হাইজিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তো সেখানে মূলত লক্ষ্য রাখা হয় যে মানুষের মনন যেন কখনোই ব্যাহত না হয়। এবং এই মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপরে একটা কোশ্চেন ধরো দিয়েছে, এই কোশ্চেনটা, এটার আনসার কি হবে তোমরা একটু নিজে থেকে বলার চেষ্টা করো। এনিওয়ান? ভেরি গুড, কি হবে? এক্স্যাক্টলি, আমরা কিন্তু সবগুলোই মেন্টাল হাইজিনের সাথে ডিল করার কথা বলছি, কারণ মেন্টাল হাইজিন এই প্রত্যেকটা এবিসি কে ডিল করার কথা বলে। ফাইন, ফ্যান্টাস্টিক। নেক্সট আমরা এই ইউনিট 3 এর আর একটা খুব বড় জায়গা, যেখানে চলে যাব থিওরিজ অফ ইন্টেলিজেন্স। তোমাদের সিলেবাসে দেওয়া আছে যে ইউনিফ্যাক্টর টু মাল্টিপল ফ্যাক্টর, লিখে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ইউনিফ্যাক্টর টু মাল্টিপল ফ্যাক্টর মানে কিন্তু ওই স্টার্নের কনসেপ্ট থেকে গিলফোর্ডের কনসেপ্ট অব্দি সমস্ত যত থিওরিজ রয়েছে ইন্টেলিজেন্সে, সব কটা, এক তত্ত্ব, দ্বিতত্ত্ব, বহুতত্ত্ব, মানে তোমার থার্স্টনের থিওরি, তারপরে তোমার গিলফোর্ডের ত্রিমাত্রিক যে থিওরি রয়েছে, টমসনের যে স্যাম্পলিং থিওরি রয়েছে, বার্টার ভেরনের যে হায়ারার্কিক থিওরি রয়েছে, এই প্রত্যেকটা থিওরিজই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এখন সবটা সম্ভব নয় বলে জাস্ট কয়েকটা কেটে তুলে নেওয়া হয়েছে। কাকে তুলেছি? থার্স্টনকে তুলেছি আর গার্ডেনারকে তুলেছি। খেয়াল করে দেখো, আমরা থার্স্টন বলছে যে আমাদের মূলত 7টা ফান্ডামেন্টাল মেন্টাল এবিলিটি থাকে, 7। এই অ্যাসোসিয়েটিভ মেমোরি, নিউমেরিক্যাল এবিলিটি, পারসেপচুয়াল স্পিড, রিজনিং, স্পেশিয়াল এবিলিটি, ভার্বাল অ্যান্ড ওয়ার্ড ফ্লুয়েন্সি, এই জায়গাগুলোকে দিয়ে একটা ব্যক্তি কোনো একটা কাজ করার ক্ষেত্রে এই এবিলিটি গুলোর পারমিউটেশন এবং কম্বিনেশন ঘটায়। মানে ধরো কোনো একটা কাজ করতে গিয়ে সে অ্যাসোসিয়েটিভ মেমোরিটা লাগালো, আর নিউমেরিক্যাল মেমোরিটা লাগালো, আর ওয়ার্ড ফ্লুয়েন্সি বা ভার্বাল কম্প্রিহেনশনটা লাগালো, তাহলে 1, 2, 6 এটা দিয়ে একটা সে কাজ করলো। আবার কোনো কাজ করতে গিয়ে দেখা গেল 2, 3 আর 7 এই 3টেকে কাজে লাগালো। অর্থাৎ এই 7টা প্রাইমারি মেন্টাল এবিলিটির ভিত্তিতেই কোনো একটা ব্যক্তির বুদ্ধি কাজ করে, এটা বলছে কে? থার্স্টন। প্রাইমারি মেন্টাল এবিলিটিস এরই কাছাকাছি একটা ধারণা দিচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। সেখানে বহুমাত্রিক যে ধারণা, গার্ডনার
প্রায় কাছাকাছি অনেকগুলো পয়েন্টস বলছে, কিন্তু তার মধ্যে তিনি একটা অষ্টম ফান্ডামেন্টাল ফ্যাক্টরকে জুড়ে দিলেন, সেটা হচ্ছে কোনটা? ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, বা যেটাকে আমরা বলতে পারি প্রকৃতি সম্বন্ধীয় বুদ্ধি। তিনি বলছেন যে এই যে বডিলি কাইনেস্থেটিক, অর্থাৎ শারীরিক যে গমন বা চলনের যে কনসেপ্ট, বা ইন্টারপার্সোনাল বা ইন্ট্রাপার্সোনাল যে ইন্টেলিজেন্স, অর্থাৎ অন্তঃ এবং আন্ত যে ইন্টেলিজেন্সের জায়গা, এগুলোর বাইরে দাঁড়িয়ে আমাদের এই বাইরের ওয়ার্ল্ডের ফ্লোরা অ্যান্ড ফনা, অর্থাৎ কিনা যে প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ রয়েছে, তাদের সম্পর্কে নলেজ গ্যাদার করাটাও আমাদের প্রয়োজন। এছাড়া আমরা দেখব গিলফোর্ডের থিওরি রয়েছে, এছাড়াও দ্বিতত্ত্ব উপাদান বা ইউনিফ্যাক্টর থিওরি, স্টার্নের, এগুলো তো তোমরা মোরাললেস প্রত্যেকেই জানো। তো সেক্ষেত্রে এই থিওরিজ গুলোর ভিত্তিতে কিরকম প্রশ্ন আসে, জাস্ট দু একটা দেখে নাও। এটা নিশ্চয়ই আর বলে দেওয়ার দরকার নেই, উত্তর হবে গার্ডেনার। ফাইন, নেক্সট, এটাকে একটু চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, কি বললো কি বললো? গার্ডেনার বললো না কি বললো? স্টার্নবার্গ, হ্যাঁ ভেরি গুড, স্টার্নবার্গ, একদম। স্টার্নবার্গের যে থিওরি ছিল, সেই স্টার্নবার্গের থিওরিটা কিন্তু এখানে আমরা আনসার করে নেবো। অ্যানালিটিক্যাল টু প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের যে কনসেপ্ট, সেখানে কিন্তু এই কনসেপ্টটা থাকছে। ওয়েল ডান। নেক্সট, এই যে স্লাইডটা বার করলাম, এই স্লাইডটা আমি আর পড়ছি না, এটা তাকিয়ে দেখো তো যে মেয়েটি আগের উত্তরটা বললো সে ঠিক বললো কিনা বাকিরা। এক্স্যাক্টলি, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আমি ওটা জাস্ট পরে এই কারণেই রেখেছিলাম যে উত্তরটা করে নেওয়ার পরে আমরা এটাকে একবার জাস্ট ফলো আপ করবো। তার মানে আমরা পারফরমেন্স টেস্ট অফ ইন্টেলিজেন্সে চলে যাই। এখন আমরা দেখলাম পার্সোনালিটি মেজারমেন্টের ক্ষেত্রে কতগুলো টেস্ট দেখলাম না, ট্যাট দেখলাম, ওয়াট দেখলাম, ক্যাট দেখলাম। ঠিক সেরকম ভাবে বুদ্ধির পরিমাপের জন্য আমাদের কিন্তু বেশ কয়েকটা পারফরমেন্স টেস্ট রয়েছে, যেগুলোর মধ্যে আমাদের বিনে সাইমন বা টারম্যান, এদের যে স্কেল গুলো রয়েছে, এই স্কেল গুলো কিন্তু বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে কাজে লাগে। এখানে আমি একটা খুব কমন জিনিসকে স্কিপ করেছি ইচ্ছা করে, তোমরা সবাই জানো বলে। আইকিউর কনসেপ্ট আছে, কয়েকবার দেখলাম প্রশ্নও করেছে, একটা ছেলের মেন্টাল হেলথ এত হলে, ক্রনোলজিক্যাল হেলথ হলে কত, আর আইকিউ কত। তোমরা সবাই জানো সিএ বাই এম এ ইন্টু 100 করলে কিন্তু বেরিয়ে যাবে তার আইকিউটা কত আছে। এবং এই বিনে সাইমন বেশ কয়েকটা প্রশ্ন সেট করে ব্যক্তির বয়স অনুযায়ী, প্রত্যেকটা প্রশ্নে 2 মাস করে বয়স রেখে, ধরো 5 বছরের জন্য 10টা প্রশ্ন, 6 বছরের জন্য 12টা প্রশ্ন, 7 বছরের জন্য 8টা প্রশ্ন, এভাবে কয়েকটা প্রশ্নের সেট আপ করে প্রায় 120, কখনো সেটাকে বাড়িয়ে 180 অব্দি নিয়ে যাওয়া হয়েছিল। তো এই প্রশ্নগুলোর ভিত্তিতে ব্যক্তির বুদ্ধির পরিমাপ করার চেষ্টা হয়। সেই বুদ্ধির পরিমাপের কয়েকটা নাম এখানে দেওয়া হয়েছে। আর্মি বিটা টেস্ট রয়েছে, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স রয়েছে, বা তোমার এই বিনে সাইমনের স্কেল টেস্ট গুলো রয়েছে, এই পিকচার কমপ্লিশন টেস্ট রয়েছে। এইগুলো দিয়ে কিন্তু ব্যক্তির ইন্টেলিজেন্সকে মাপা হয়। এই প্রশ্নটা কি উত্তর হবে ইন্টেলিজেন্স থেকে? এখান থেকে আরেকটা প্রশ্ন বোধহয় আছে, দেখছি। এইটা প্রশ্ন কি উত্তর হবে? সবাই জানো টু ফ্যাক্টর থিওরি কে? অপশন বি, বি, ভেরি গুড, অপশন বি, ফ্যান্টাস্টিক। না, ওই বি মানে এখানে আমরা আলোচনা করছি, কিন্তু তোমরা টু ফ্যাক্টর থিওরিটা 2 একটাই আছে বলে দিলে তা নয়, কিন্তু বাকিগুলো একটুখানি দেখে নাও। এই যে যেমন সি, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, এটা কে? গিলফোর্ড। গিলফোর্ডের মডেলটার নামই হচ্ছে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, SOI মডেল। হ্যাঁ, ফাইন। এখন এখানে আবার কয়েকটা এই বেঙ্গলিতে একটা জায়গা থেকে নেওয়া হয়েছিল, সেখানে কতগুলো গ্রুপ টেস্টের কথা বলা হয়েছে, আবার কতগুলো ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল টেস্টের কথা বলা হয়েছে। এই যে বিনে সাইমনের কথা বলছিলাম, 1905 বিনে সাইমন, সে ব্যক্তিগত টেস্টের কথা বলেছে, ইন্ডিভিজুয়াল টেস্ট। আর্মি বিটা ইন্টেলিজেন্স টেস্ট, এটা গ্রুপ টেস্ট। এটা মূলত যেটা করা হয়েছিল আমেরিকায়, যে সৈন্যদের বা যারা যুদ্ধে যেত তাদেরকে তাদের মানসিক অবস্থাটাকে, তাদের বৌদ্ধিক যে জায়গাটাকে, সেটাকে মেজার করার জন্য এই টেস্টটা প্রথম চালু করা হয় 1917-তে। খেয়াল করে দেখছো বিশ্বযুদ্ধ শেষের দিকে, যে সময় প্রথম বিশ্বযুদ্ধের, সেই সময়কার এই টেস্টটা যেটা রবার্ট ইয়ার্কস করেছিলেন। তো সেই গ্রুপ টেস্টের পাশাপাশি হিয়ারমন ফর্ম বোর্ডে একটা টেস্ট হয়, সেখানে বিভিন্ন, ওই ছোটবেলাতে দেখবি কতগুলো ভারতের ম্যাপের ছোট ছোট স্টেট গুলো ভাঙা থাকে, এবারে বলা হয় এই স্টেটগুলোকে এক জায়গায় লাগিয়ে জোড়া করে গোটা ভারতের ম্যাপটা বানাতো। এইরকম ধরনের কিছু অ্যাক্টিভিটিস দেওয়ার মাধ্যমে কিন্তু ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা হয়ে থাকে।
নেক্সট, মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, থিওরিজ অফ লার্নিং। এখানে তো এটাকে আমরা অলরেডি করেছি, তো সেক্ষেত্রে এখানে সোশ্যাল লার্নিং থিওরি, গাইডেন্স কাউন্সিলিং, ওকে ফাইন, ওয়েট, সোশ্যাল লার্নিং থিওরি। এখানে দেখ, এই লার্নিং এর যে থিওরি গুলো রয়েছে সেখানে কিন্তু মূলত আমরা এইখানে এই স্লাইডটাতে দুটো ভাগে সেটাকে ভাগ করেছি, একটা হচ্ছে বিহেভিয়ারিস্টিক থিওরি আর একটা হচ্ছে কগনিটিভ থিওরি। এখন আচরণবাদ এবং প্রজ্ঞাবাদ এইভাবে যদি দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আচরণবাদের মধ্যে কারা পড়বে, ওই প্রাচীন যে প্যাভলভ, স্কিনার বা তার আগে ওয়াটসন জনক যিনি আচরণবাদের, তাদের যে থিওরিগুলো রয়েছে সেগুলো। এবং এর মধ্যে কিন্তু এই গেস্টাল্টের কথা বলো বা তোমার গাথরির যে কনসেপ্ট কন্টিনিউটি থিওরি, যেটা গাথরির, সে যেখানেই কানেকশনিজম রয়েছে, যেখানেই কন্ডিশনিং এর কথা রয়েছে, সেই জায়গাটাকে আমরা কিন্তু বিহেভিয়ারিস্টিক থিওরির মধ্যে রাখবো। আর যে থিওরিজ গুলো মূলত এই কগনিশনকে নিয়ে আলোচনা করছে, কগনিটিভ জায়গাকে নিয়ে, যেমন আমরা আগেই আলোচনা করেছি, ব্রুনারের কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলেছি, ভাইগটস্কির কথা বলেছি, আমরা পিঁয়াজের কথা বলেছি, হ্যাঁ পিঁয়াজের কথা বলেছি। তো এরা কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিগুলোকে প্রোপাগেট করে। এখানে দাঁড়িয়ে এই সোশ্যাল লার্নিং থিওরি একটা চেন রয়েছে। তোমরা দেখো খেয়াল করে, এই থিওরিটা কার বলতে পারবে কেউ একজন? এনিওয়ান? বান্দুরা, বান্দুরার নাম শুনেছি না? হ্যাঁ বান্দুরা। তো এই বান্দুরা যেটা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ একদম, সামাজিক নির্মিতিবাদ, ভেরি গুড, এটাই হচ্ছে বাংলা। তো এখানে উনি যেটা বলছেন যে মানে সোশ্যাল লার্নিং থিওরি সাজেস্ট করে, কি করে না, সোশ্যাল যে বিহেভিয়ার, শিশুর যে সামাজিক আচরণ, অ্যান্ড ইট ইজ লার্নড বাই অবজার্ভিং অ্যান্ড ইমিটেটিং দ্য বিহেভিয়ার অফ আদার্স। তুই অন্যের আচরণ, অন্যের অ্যাক্টিভিটিস কে ইমিটেট করিস, ও ওইভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি। তুই খেয়াল করে দেখবি একটা খুব কমন এক্সাম্পল, এই যে তোর হাতের লেখাটা, এটা খুব কমন এক্সাম্পল সোশ্যাল লার্নিং এর একটা। এই যে হাতের লেখা আমরা লিখছি, এটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো একজন লোক যার হাতের লেখা আমাদের ছোটবেলায় পছন্দ হতো, আমরা তাকে ফলো করার চেষ্টা করতাম। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। কেউ বড় করে হর্ষ ইকার টানে, জানতে হবে ওই হর্ষ ইকারের মাথাটা বড় করে টানছে মানে ও ছোটবেলায় দেখেছে কাউকে এবং সেটা তাকে অ্যাট্রাক্ট করেছে, সেটাকে সে ইমিটেট করেছে, সেখান থেকে তার হাতের লেখাটা চেঞ্জ হয়েছে। কথা বলার ধরনও কিন্তু তাই। আমরা বিভিন্ন প্রভিন্সে যে ডায়ালেক্ট গুলো দেখি, এক জায়গায় এক রকমের টানে কথা বলে, অন্য জায়গাতে আর এক রকমের টানে কথা বলে। এটা কিভাবে হয়? সোশ্যাল লার্নিং। আমরা যে সেট আপের মধ্যে থাকছি সেখান থেকে আমরা স্টিমিউলাসটাকে গ্রহণ করি এবং সেটাকে রিইনফোর্সমেন্টের মাধ্যমে আমার মোটিভেশন সেটা শিখতে আমাকে সাহায্য করে। তো এইখান থেকে বান্দুরা বলছে যে মূলত যেটা হয় প্রসেসটা অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ তুমি কোনো একটা বিষয় সম্পর্কে, স্টিমুলাস সম্পর্কে ফার্স্টে মনোযোগ দাও এবং সেটাকে ধারণ করে রাখার চেষ্টা করো মেমোরিতে বারবার এনকোডিং এর মাধ্যমে, এবং সেটা যখন প্রয়োজন পড়ে তুমি সেটাকে বারবার রিপ্রোডিউস করো, পুনরায় তৈরি করার চেষ্টা করো, এবং এই প্র্যাকটিসের মাধ্যমে এই গোটা প্রসেসটা চলতে থাকে। কিন্তু হ্যাঁ, সমস্ত বিষয়টা শেখার জন্য মোটিভেশন বা রিওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। তুমি যদি ওটা বলে বা ওই কাজটা করে রিওয়ার্ড না পাও, তাহলে ওটা সেই ডিকন্ডিশনিং এর মতো ব্যবস্থা হবে, ওটা কন্টিনিউয়াস হবে না। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, আমি খুব ফাস্ট বলছি, অনেকটা সময়ও গেল, আবার সিলেবাসটাও অনেকটা বড়। তো এখানে গাইডেন্স এন্ড কাউন্সিলিং বলে একটা জায়গা রয়েছে। এই যে আমরা একটু আগে মেন্টাল হেলথ নিয়ে পড়ছিলাম না, এই মেন্টাল হেলথ যখন মানুষের ব্যাহত হয়, শিশুর বা ছাত্রের ব্যাহত হয়, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো একজন এডুকেটর বা কোনো একজন গাইড তাকে গাইডেন্স দিতে পারে, নির্দেশনা দিতে পারে বা কাউন্সিলিং করতে পারে, কিছু পরামর্শ দানের জায়গায় রাখতে পারে। এখন প্রফেশনালস যারা যারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু ব্যক্তির বা শিশুর মননের যে অবস্থান সেটাকে ধরে ধরে তার সমস্যাগুলোকে, ব্যক্তিগত সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে। এখন সেটা গাইডেন্সের মাধ্যমে হতে পারে, আবার কাউন্সিলিং এর মাধ্যমে হতে পারে। এখন গাইডেন্স আর কাউন্সিলিং এর মধ্যে পার্থক্য কি? এক কথায় মনে রাখবে যে গাইডেন্স শব্দটা হচ্ছে একটা বৃহৎ শব্দ। এর মধ্যে শিক্ষাগত গাইডেন্স আসতে পারে, কেরিয়ার গাইডেন্স আসতে পারে, বিভিন্ন রকম মনিটারি গাইডেন্স আসতে পারে, তোমার স্বাস্থ্য সমস্যা হলে তুমি ডাক্তারের কাছে গিয়ে গাইডেন্স নিতে পারো। আর কাউন্সিলিং কিন্তু কোনো একটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল প্রবলেম, যেটা সাইকোলজিক্যাল প্রবলেম, সেটাকে ডিল করার জন্য বা সেটাকে তোমার মোকাবিলা করার জন্য
এই কাউন্সিলিং এর প্রয়োজন পড়ে। নেক্সট মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে তোমরা একটা চার্ট দেখতে পারবে। গাইডেন্সকে ক রকমের দেখানো হয়েছে? 4 রকমের গাইডেন্স। একটা হয় এডুকেশনাল, এক্ষুনি বলছিলাম, একটা সোশ্যাল, একটা পার্সোনাল, আর একটা ভোকেশনাল। এবারে ইন্টারেস্টিং দেখো, ডান দিকের যে স্লাইডের জায়গাটা আছে এটাকে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমি কেন বলছি, এই এখান থেকে কিরকম ভাবে প্রশ্ন দেয় সেটা দেখো। ডাইরেক্টিভ, নন ডাইরেক্টিভ, একলেকটিক, এই 3টে কাউন্সিলিং হয়। 3টে টার্ম পড়ে মনে হতে পারে খুব কঠিন, কিচ্ছু নেই। ডাইরেক্টিভ কাউন্সিলিং মানে কি? এখানে যে কাউন্সিলর, মানে যে ধর ডাক্তার, মানে যে ধর শিক্ষাগত কাউন্সিলর দেবে, মানে ধরে নে মাস্টার মশাই, সে প্রধান, সে যেভাবে বলবে তোকে সেভাবে চলতে হবে। বোঝা গেল কি বললাম? হি ইজ দ্য হেড, হি উইল গিভ ইউ দ্য ডাইরেকশন। তো উইলিয়ামসন এই ডাইরেক্টিভ কাউন্সিলিং এর কথা বলছে। আর কার্ল রজার্স, একটু আগে পড়লাম, সেলফ কনসেপ্ট, হিউম্যানিস্টিক ফিলসফি, সে বলছে যে না, এই ডাইরেকশনটা বাইরের একজন লোক বা কাউন্সিলর বা গাইড এসে আমাকে দেবে, এটা হবে না। রেদার ওই যে ছাত্রটা বা ওই যে পেশেন্টটা বা ওই যে ব্যক্তিটা, সে তার সমস্যাগুলো ওই কাউন্সিলরকে বলবে। এবার কাউন্সিলর শোনার পরে প্যাসিভলি তাকে হেল্প করবে, অ্যাক্টিভ কাজটা কিন্তু করতে হবে কাকে? ওই পেশেন্টকে বা ওই ছাত্রকে। এটা হলো নন ডাইরেক্টিভ। তাহলে ডাইরেক্টিভের ক্ষেত্রে শিক্ষক বা গাইড বা কাউন্সিলর প্রধান, পেশেন্ট বা যে আমার এজেন্ট, যে ক্লায়েন্ট, সে গৌণ। আর নন ডাইরেক্টিভের ক্ষেত্রে এজেন্ট মুখ্য, আর যে গাইড করছে, যে কাউন্সিলর আছে, সরি মানে যে কাউন্সিলর রয়েছে, সে কিন্তু প্যাসিভ বা গৌণ। আর একলেকটিক কি? একলেকটিকের ধারণাটা নিয়ে এসেছিল এই উইলিয়ামসন আর রজার্সের ধারণাটাকে এক করে নিয়েছিল, দিয়ে থর্ন বলছে যে একলেকটিক কাউন্সিলিং হচ্ছে এই ডাইরেক্টিভ আর নন ডাইরেক্টিভ দুটোকে ইউজ করে করো। এটা বলাটা অনেকটা সোজা। 3টে সম্পর্কে পড়লাম, খেয়াল করে দেখো কি প্রশ্ন আসে। 24th সেট এই কোশ্চেনটা দিয়েছে, কেউ পারবে না এই আলোচনার পর? প্রশ্নটা করেছে কি, যে সিরিয়াস পার্সোনালিটি প্রবলেম রয়েছে এরকম লোকের জন্য কোনটা সুইটেবল নয়। এখন আমরা দেখলাম নন ডাইরেক্টিভের ক্ষেত্রে বলছে পেশেন্টই প্রধান, সেই আমাকে বলবে কি সমস্যা হচ্ছে এবং সেই কাজ করবে, আমি প্যাসিভলি তাকে হেল্প করব। তাহলে সেই লোকটাই যদি সিরিয়াস প্রবলেমে থাকে তাহলে তাকে গুরুত্ব দেওয়া যাবে না। সুতরাং উত্তরটা একদম ঠিক, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং। ভেরি গুড। নেক্সট ওয়ান বলো। বি, ভেরি গুড। প্রমোট আ সাকসেসফুল ডায়াগনোসিস ইন সাইকোপ্যাথোলজি। ডেফিনেটলি, তার মানে আমার মনন বিদ্যার ক্ষেত্রে সঠিক ডায়াগনোসিস যাতে করা যায় তার জন্য কিন্তু এই কাউন্সিলরদের তৈরি করা হয়। ঠিক। নেক্সট, বুঝতে পারলো তো বাকিরা? মানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যিনি থাকবেন তিনি কিন্তু পার্সোনাল প্রমোট করবেন না, গ্রোথ অ্যান্ড প্রোডাক্টিভিটি প্রমোট করবেন না। আর ক্লায়েন্টরা সঠিক ওষুধ খাচ্ছে কিনা সেটাকে এনসিওর করাটাও তার কাজ নয়। আর শুধু যে বিহেভিয়ারের উপরে অ্যাড্রেস করে তাও নয়, সাইকোপ্যাথোলজির যে কনসেপ্ট আছে সেটাকে সাকসেসফুলি প্রমোট করার কাজটা তাদের। নেক্সট, এখানে কাউন্সিলিং এর কতগুলো থিওরি আছে। এখন এই থিওরিগুলো, একটা থিওরি আমি তোমাদেরকে বলবো, ইন্টারেস্টিং থিওরি, ঠিক আছে? এখানে থিওরিগুলোর মধ্যে দেখো সাইকো অ্যানালিটিক্যাল কাউন্সিলিং এর কথা বলা হয়েছে, বিহেভিয়ারাল, কগনিটিভ, হিউম্যানিস্টিক, হলিস্টিক এর কথা বলা হয়েছে। এখন হিউম্যানিস্টিক মানে আমরা কার্ল রজার্সের কথা পড়েছি, পরে একটা স্লাইডও আছে এখানে। এই স্লাইডটা কার্ল রজার্সের আমরা আগে দেখেছি, সেলফ ইমেজ, আইডিয়াল সেলফের যে কনসেপ্টটা সেটা কিন্তু আগের দিন মানে আগের স্লাইডে আমরা দেখলাম। তো এটাকে আমরা স্কিপ করব। আমরা কাউন্সিলিং এর যে জায়গাটাকে নিয়ে আজকে আলোচনা করব, একটা থিওরি, সেটা হচ্ছে অ্যালবার্ট এলিসের 1955 REBT, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে আলোচনা করব। এই মডেলটা খুব মজার, এটাকে বলছে এবিসি মডেল। এবিসি মডেলটা কি? এটা একটা কগনিটিভ এবিসি মডেল। এ ফর, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে আশা করি, অ্যাডভার্সিটি, বি ফর বিলিফ, অ্যান্ড সি ফর কনসিকুয়েন্সেস, তাই তো? তাহলে অ্যাডভার্সিটি মানে কি? প্রতিকূলতা, বি মানে বিলিফ বা বিশ্বাস, এবং সি মানে হচ্ছে কনসিকুয়েন্সেস বা ফলাফল। খেয়াল করে দেখো এই ছবিটার মধ্যে একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে। এখন একটু সাইলেন্ট করো, একটু মিউট করো। তো এই মেয়েটি বলছে প্রথমে, আই ডিডন্ট গেট সিলেক্টেড ফর দ্য কোয়ার। কোয়ার মানে ক্যারল সঙ্গীত, গান করার জায়গা, যেখানে চার্চে গান করে।
তো মেয়েটাকে সিলেক্ট করা হয়নি, তাহলে সেই সিচুয়েশনটা তার কাছে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই এটা তাকে এটা বলতে বা ভাবতে বাধ্য করছে যে আই হ্যাভ টেরিবল ভয়েস, আই এম নেভার গানা বি আ ভেরি গুড সিঙ্গার। তার মানে আমার খুব বাজে গলা, আমাকে এই জন্য ওরা সিলেক্ট করেনি, আমি কোনোদিনই এটা হতে পারবো না, এই বিশ্বাসটা তার মধ্যে জন্মে গেল। ফলাফল কি হলো? সি মানে কনসিকুয়েন্সেস। সে ফিল স্যাড, গিভ আপ প্র্যাকটিসিং সিঙ্গিং, সে মন খারাপ করে গান গাওয়াটাই ছেড়ে দিল। এখন এটা হচ্ছে একটা ব্যক্তির বা শিশু ভাবনার বা চিন্তার একটা রাস্তা। এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু এই থটটা একটা চ্যালেঞ্জিং থট। এই চ্যালেঞ্জিং থটটা কিন্তু কিছু নেগেটিভ ইমোশন বা নেগেটিভ বিহেভিয়ারকে ডেকে আনছে। এখান থেকে বেরোনোর জন্য বাঁদিকের যে ছবিটা দেওয়া আছে এ বি সি, এবারে খেয়াল করে দেখো ডিই টানা হয়েছে, তাই না? এ বি সি, তারপরে নিচে ডিই টানা হয়েছে। বলছে এই এ যেখানে তোমাকে বাদ দেওয়া হলো, একটা অ্যাডভার্স সিচুয়েশন হলো, সেখান থেকে তোমার মনে একটা বিশ্বাস জন্মালো এবং তার ফলাফলে তুমি গান করা ছেড়ে দিলে। এটা করলে চলবে না। এখানেই আসছে কাউন্সিলিং। কি করতে হবে? ডিসপিউটেশন টু সেলফ ডিফিটিং বিলিফ, অর্থাৎ নিজেকে পারবো না এই ধারণাটাকে ভুল প্রমাণ করার একটা তাগিদ তৈরি করতে হবে ওই ক্লায়েন্টের মধ্যে, ওই মেয়েটার মধ্যে, ওই শিশুটার মধ্যে। কার কাজ? কাউন্সিলরের কাজ। এবং সেটা যদি করা যেতে পারে, সে যদি এটা ভাবতে পারে যে না আমি পারি, আমার গলাটা খারাপ নয়, আমি প্র্যাকটিস করলে নেক্সট ইয়ারে আমি সিলেক্ট হতে পারবো, তার ফলাফলটা কি হবে? ই এফেক্ট, অথবা এটাও একটা কনসিকুয়েন্স, ফলাফল কি না সেলফ ডিফিটিং যে বিলিফ, যে নিজেকে যে আমি পারছি না বা আমি পারবো না, আমি খারাপ, সেটাকে চ্যালেঞ্জ করতে শিখবে। অর্থাৎ অ্যাডভার্সিটি যেটা এসছিল সেটাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে, যে ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে গেছিল সেটাকে পুনরায় রেস্টোর করার চেষ্টা করতে হবে। এই এবিসিডিই মডেলটা কিন্তু এই কাউন্সিলিং এর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটাকে আমরা এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলি, সিবিটি বলা হয় সংক্ষেপে। সেই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অ্যালবার্ট এলিস 1955-এ এই মডেলটাকে প্রোপাগেট করেছিলেন। ক্লিয়ার? তো মোরালেস এই যা আলোচনা করলাম, মানে এই জায়গাটার ভিত্তিতেই আমরা ইউনিট 3টার ম্যাক্সিমাম যে জায়গাগুলো একটু করে জাস্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। সবটা তো সম্ভব নয়। জানি না, আমি আমি ইউটিউবে এটার যদি স্ট্রিমিং কোনোভাবে করা যেত বা ভালো হতো, পরের দিন যদি সম্ভব হয় সেটাকে করবো। ওকে, তো উইল স্টপ হিয়ার। ফাইন।